দারুণ জায়গাটা। এই যে হ্যালো সবাইকে, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো বেরিয়ে গেছিলাম আমি আর আমার বান্ধবী সুলেখা জগদ্ধাত্রী পুজো দেখতে, জগদ্ধাত্রী পুজোর দিন। তো যখন যাচ্ছিলাম এই সানসেটটা দেখে খুব ভালো লাগলো, তাই ক্যামেরাবন্দি করলাম। আর জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর ও কৃষ্ণনগরের কথা মনে পড়ে যায়, কিন্তু সময়ের অভাবে কৃষ্ণনগর আর চন্দননগরে তো যাওয়া হয়নি। তাই কলকাতার কিছু পুরনো প্রাচীন বনেদি বাড়ির পুজো দেখতে বেরিয়ে গেলাম। তো প্রথমেই আমরা চলে গেলাম শোভাবাজারের কাছেই, শোভাবাজার মেট্রো থেকে একটুখানি বুটকৃষ্ণ পাল পরিবারের জগদ্ধাত্রী পুজোয় সামিল হতে। প্রখ্যাত ওষুধ ব্যবসায়ী হিসেবে বুটকৃষ্ণ পালের নামের কথা আমরা সবাই প্রায় জানি। তিনি এই ফার্মেসি প্রতিষ্ঠা করেন 1858 সালে। তো চলুন এবার পুজোটা দেখা যাক। তো প্রথমে ফার্মেসি, আর ফার্মেসির ভেতরেই বাড়িটা, আর বাড়ির ভিতরেই এই জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে আর কি। তো এখানে এসে বেশ ভালো লাগছিল। দেখেছেন এখানে সবাই পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারেরই শাড়ি পরা, এতেই বোঝা যাচ্ছে যে এরাই হয়েছে পরিবারের সদস্য। আর এই প্রতিমার বিশেষত্ব হয়েছে যে দেখুন পেছনে দুটো ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখা আছে, তো বেশ ভালো লাগছিল। আর এখন এখানে জ্বালানো হচ্ছে 108টা প্রদীপ। এই পরিবারের দ্বারা বর্তমানে দুটো পুজো করা হয়। আমরা রাস্তার ওপরেরটাই প্রথমে এসেছি, এইটা দেখে আমরা পরবর্তী পুজোয় যাব। তো এখানে দেখছেন বাড়িটা সেই পুরনো আমলের বাড়ি, খুবই সুন্দর বাড়ি, সেই নর্থ কলকাতায় যেমন বাড়িগুলো হয় ঠিক ওরকমই বাড়ি। আর এখানে আমরা একটু সময় কাটালাম। আর এখানে যারা যারা ছিল পরিবারের মানুষরাই ছিল, আউটসাইডার মনে হয় আমি আর সুলেখাই ছিলাম। তো বেশ একটা সুন্দর সময় আমরা কাটালাম। তারপর একটু সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পরবর্তী পুজো দেখতে। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে বটকৃষ্ণ পালের আরেকটা পুজো আছে, তো সেই পুজোতেই এখন আমরা যাচ্ছি দেখতে। তো আমরা এখানে নতুন এসেছি, তাই জায়গাগুলো খুব একটা ভালো চিনি না, তাই সবাইকে জিজ্ঞাসা করে করেই যাচ্ছিলাম। আর এখানের লোকজনেরা বেশ হেল্পফুল দেখলাম, তো সবাই হেল্প করে দিচ্ছিল। কিন্তু আমাদের হাতে ন্যাভিগেশনটা কিন্তু অন ছিল, আর ন্যাভিগেশন দেখে দেখেই যাচ্ছিলাম। কোনো জায়গায় একটু প্রবলেম হলে তখন জিজ্ঞাসা করছিলাম, তো লোকেরাও আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। তো দেখছেন নর্থ কলকাতার সেই গলিগুলো দিয়েই আমরা হাঁটছি, তো খুব ভালো লাগছিল যখন হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আর ন্যাভিগেশন ফলো করতে করতে লোককে জিজ্ঞাসা করে করে আমরা পৌঁছেই গেলাম বটকৃষ্ণ পাড়ের দ্বিতীয় পুজোটাতে। তো উপরে দেখুন লেখা আছে 125তম বর্ষ স্বর্গীয় বটকৃষ্ণ পাল মহাশয়ের বাড়ি। তো চলুন এবার ঢোকা যাক। আর এই জায়গার অ্যাড্রেসটা হলো 77 নম্বর বানিয়াতলা স্ট্রিট। আর এই পুজোটায় যখন ঢুকলাম তখন বেশ ভিড় ছিল। লাস্ট পুজোটায় যেমন শুধু পরিবারের লোকেরা ছিল, বাট এইখানে অনেক ইউটিউবাররাও ছিল, আমি দেখলাম প্রচুর লোকেরা ছিল, আউটসাইডারও প্রচুর ছিল। তো এখানে ঢুকেও বেশ ভালো লাগলো। দেখুন পুরো বাড়িটা খুবই সুন্দর কালার কম্বিনেশন করা, একদম গ্রিন, সাদা, মেরুন, তো সব কালারই করা। তো বেশ আমার ভালো লাগলো। আর এখানে দেখুন ওদের পরিবারেরই সবাই বসা, সেই নাকে নথ পরা। তো নাকে নথ পরা যখন মানে সবাই একই ড্রেস কোড পরা, এতেই বোঝা যাচ্ছে যে ওরা সবাই এই পরিবারেরই সদস্য।
আর এই বাড়িটাও ভীষণই সুন্দর দেখতে, আর ঠাকুর দালানটাও দারুণ। আর আমার এমনি নর্থ কলকাতার বাড়িগুলো ভীষণ ভালো লাগে, আর এইসব বাড়িতে এলে মনটা না এমনিই ভালো হয়ে যায়। আর এই ঠাকুরের বিশেষত্ব হলো বাহন সিংহের পিঠে, মা দুপা মুড়ে বাবু হয়ে বসে থাকেন, আর মায়ের সঙ্গে থাকেন 4 সখী। তারপর এখানেও একটা মিষ্টি সময় কাটিয়ে বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। তো চলুন আমার সাথে। তো ওখান থেকেই আমরা উঠে গেলাম অটোতে গিরিশ পার্ক যাওয়ার জন্য। আর রাস্তায় দেখেছেন প্রচুর জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আমরা যদি জগদ্ধাত্রী পুজোর দিন না বেরোতাম তাহলে হয়তো জানতেই পারতাম না যে কলকাতায় এত জগদ্ধাত্রী পুজো হয়, মানে পুরো দুর্গা পূজার মতনই। মানে কেউ যদি বের হয় তাহলে কেউ বলবে না যে এটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সবাই ভাববে দুর্গা পূজাই হচ্ছে। তো আমাদেরকে অটো ড্রাইভার গিরিশ পার্কের এখানে থামিয়ে দিল, বাট আমাদের একটু অ্যাড্রেসটা খুঁজতে একটু আমাদের প্রবলেম হয়েছিল, কারণ আমরা একটু ভুল জায়গাতে নেমে গেছিলাম। তো যাই হোক, যেখানে নামিয়েছিল তো দেখছেন এখানেও রাস্তার উপরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো আমরা আমি আপনাদেরকে বলেছিলাম হাতে আমাদের নেভিগেশনটা অন করে আমরা সেই হাঁটতেই থাকলাম। তো হেঁটে হেঁটেই এখন আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন দিকে যাচ্ছিলাম। মানে লোককেও জিজ্ঞাসা করছিলাম একটু, আর নিজেরাও নেভিগেশনটা দেখে দেখেই যাচ্ছিলাম। তো দেখুন রাস্তাতে কি সুন্দর সাজানো, পুরো মনে হচ্ছিল যে আমরা দুর্গাপূজাতেই ঘুরতে বেরিয়েছি। তো খুবই ভালো লাগছে। তো যখন হাঁটছিলাম তো দেখছেন রাস্তায় কতগুলো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো বেশ ভালো লাগছিল যে পুজো দেখে দেখেই আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখুন এখানে বাচ্চারা রাস্তায় সেই সব ধুবড়ি তারপর বাজি এগুলো সবই ফাটাচ্ছিল, তো বেশ দেখে ভালোই লাগছিল। তো আমরা তো হেঁটে হেঁটেই রওনা হয়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি পাতুরি ঘাটায় বাবু খেলাদচন্দ্র ঘোষের বাড়িতে, যেটাকে খেলাদ ভবনও বলা হয়, আবার কেউ কেউ পাতুরি ঘাটা রাজবাড়িও বলে থাকেন। তো এখন আমরা ঢুকে যাচ্ছি রাজবাড়িটির ভেতরে। তো চলুন আমার সাথে। অপূর্ব সুন্দর এই খেলাদ ভবনটি। তো এখন আমি সিঁড়ি দিয়েই উঠে যাচ্ছি ওপরে। তারপর ওপরে ওঠার পর ঠাকুর দালানে একটু বসে বেশ ভালোই লাগছিল, কারণ আমরা অনেকটা হেঁটে এসেছিলাম। তো চলুন এইবার এই ঠাকুরের বিশেষত্ব বলা যাক। এই ঠাকুরের মুখটা হয়েছে লাল, আর দুই পাশে রয়েছে ভেদবেশ আর নীলকণ্ঠ মহাদেব। এই বাড়িটি নির্মাণ করেছিলেন খেলাদচন্দ্র ঘোষ মহাশয়। এই বাড়িতে দুর্গাপূজাও হয়ে থাকে। খেলাদচন্দ্র ঘোষ মহাশয় ছিলেন রামলোচন ঘোষ মহাশয়ের নাতি, আর এই রামলোচন ঘোষ মহাশয় ছিলেন ওয়ারেন হাস্টিংসের দেওয়ান। আর এখানে রাখা আছে ওদের গৃহ দেবতা। আর এই বাড়িতে নাকি 86টা ঘর আছে। তো বুঝতেই পারছেন কত বড় এই রাজবাড়িটি। আর এখানে এসে যখন আমরা বসেছিলাম তো কয়েকজনের সাথে দেখা হয়ে গেছিল। তো ওরা বলছিল যে এই জায়গায় সারদা মাও এসেছিলেন কোনো একটা জগদ্ধাত্রী পুজোয়।
লাস্ট দুটো বনেদি বাড়িতে যেমন একটু ভিড় ছিল, বাট এই জায়গাটাতে একদমই ভিড় ছিল না, খুবই শান্ত পরিবেশ আমার লেগেছে। আর আমরা যখন এসছিলাম তখন তো কেউই ছিল না, শুধু আমি আর আমার বান্ধবী সুলেখাই ছিলাম। তারপরে একজন দুজন করে সবাই এলো আর পুজো দেখতে। তারপর এখানে দেখছেন দুই পাশে সারদা মা আর রামকৃষ্ণ ঠাকুরের মূর্তিও রাখা আছে। তো বেশ আমার পুরো জায়গাটা খুব ভালো লেগেছে। আর এই রাজবাড়ির যিনি রানীমা তিনি এখনও এখানেই থাকেন, এখানে কিছু জন বলেছিলেন। আর এখানে বাংলা সিনেমার শুটিংও হয়, তো এখানে যারা ছিল ওনারাই বলছিল। তো এইবার নবমী পুজোতে এখানে নাকি কেউ ঢুকতে পারেনি, কারণ নবমী পুজোর দিন নাকি শুটিং চলছিল। তো যাই হোক, আমরা এখানে খুব সুন্দর একটা মিষ্টি সময় কাটালাম, খুবই ভালো লাগলো জায়গাটা। আপনারাও যদি পারেন নিশ্চয়ই আসবেন এই রাজবাড়িগুলোতে, আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেলাম। তারপর আমরা ভাবলাম আরেকটা রাজবাড়িতে যাব, বাট অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা আর গেলাম না। তারপর আমাদের খিদেও পেয়ে গেল, তাই আমরা একটু খেয়ে নিলাম ফিশ ফিঙ্গার আর ফিশ বাটার ফ্রাই। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেলাম শোভাবাজার মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য দমদম অবধি। তারপরে আমরা মেট্রো করে চলে গেলাম দমদম। তারপর দমদম নেমে আমরা ভাবলাম নাগেরবাজার চলে যাব অটো করে, কিন্তু কোনো অটোই যেতে চাইলো না। তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম। তো দেখছেন এই পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, কারণ আগে একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছিল। তারপরে আমরা রিক্সাতেই উঠে গেলাম, কারণ রিক্সাও যেতে চাইছিল না, তো অ্যাট লাস্ট একটা রিক্সা মেনে নিল। তো এই রাস্তাটা দিয়েই নাগেরবাজার অবধি যেতে হয় দমদম দিয়ে। তো দেখুন আগে অনেক গাড়ি দাঁড়ানো, আর এই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্যই অটোওয়ালারা আসছিল না, তখন আমি জানতে পারলাম। আর রিক্সাওয়ালাও বলল যে এখানে দাঁড়ালে অনেক দেরি হবে, মানে অনেকক্ষণই দেরি হবে, কারণ কখন এই জ্যামটা ছাড়বে উনি নিজেও জানে না। তখন বলল যে আর একটা শর্টকাট আছে, ওইখান থেকে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে চলো। তো দেখছেন এখানেও অনেক পুজো টুজো হচ্ছে। তারপরে আমাদেরকে শর্টকাটই দেখুন এই খালের সামনে দিয়েই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, আর খালের থেকে তো কী গন্ধ বেরোচ্ছিল বলে লাভ নেই। আচ্ছা যাই হোক, তারপরে আমাদেরকে বাঙ্গুর ছেড়ে দিল। তো একটা জিনিসে খারাপ লেগেছে যে পুজো করুক, কিন্তু জনগণের অসুবিধাটা হলেই খারাপ লাগে। তারপরে রিক্সাওয়ালা আমাদেরকে ছেড়ে দিল বাঙ্গুরে। তারপর আমরা উঠে গেলাম বাসে। তো সেদিনকে আমাদের সব বাহনই চলা হয়ে গেছিলো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।